স্ক্রিনে একটি ভিডিও দেখছেন। এই ভিডিওতে জেডি ভ্যান্সকে দেখা যাচ্ছে তিনি পাকিস্তানের ভেতরে শেহবাজ শরীফের সঙ্গে হাত মিলিয়ে একটি বৈঠক করছেন। সেখানে আলোচনা চলছে, যেখানে আমেরিকাকেও ইরানের অনেক শর্ত মানতে হচ্ছে। কিন্তু এই সবকিছুর মাঝেই ন্যাটোর সঙ্গে বন্ধ ঘরে ডোনাল্ড ট্রাম্প কি বৈঠক করছেন? আর অন্যদিকে ন্যাটো আর আমেরিকার কি একটি সিদ্ধান্ত ভারতের কোম্পানিগুলোর জন্য খাজানার দরজা খুলে দিতে পারে? ভারতের 4টি কোম্পানি ন্যাটোর সঙ্গে ঠিক কি করছে, জানব জিওপলিটিক্সে কি চলছে। সব সময়ের মতো জানতে পারবেন অনেক কিছু। চলুন এই খবরগুলো বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকাকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা জিতেছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হল আমেরিকাকে ইরানের শর্ত মানতে হয়েছে। আর সেই কারণেই জেডি ভ্যান্সকে পাকিস্তানে যেতে হয়েছে, কারণ ইরানের প্রতিনিধি দল কুশনার বা অন্য কারো সঙ্গে কথা বলতে চাইছিল না। তাদের বক্তব্য ছিল তারা কথা বলবে শুধু জেডি ভ্যান্সের সঙ্গে, এমনকি মার্কো রুবিওর সঙ্গেও নয়। এই কারণে জেডি ভ্যান্সকে সেখানে পৌঁছতে হয়েছে। এটি প্রথম বড় ইঙ্গিত যে আমেরিকাকে ইরানের কথা মানতে হয়েছে। দ্বিতীয় বড় বিষয়, আমেরিকার স্বার্থ এখানে কতটা পূরণ হয়েছে। এখন বলা হচ্ছে আমেরিকা যে ইরানের সম্পদ ফ্রিজ করে রেখেছিল তা নিয়ে আমেরিকাকে হ্যাঁ বলতে হতে পারে, অর্থাৎ সেটি আনফ্রিজ করতে হতে পারে। ফলে ইরান আবার টাকা পেতে শুরু করতে পারে। আরেকটি বিষয়, কথিতভাবে লেবাননের ঘিরে বলা হচ্ছে সেখানে হামলাও থেমে যেতে পারে। এই সমস্ত বিষয় একসঙ্গে দেখলে বোঝা যায় এই যুদ্ধে আমেরিকার জয় খুব একটা শক্তিশালী হয়নি, বরং বলা যায় ইরানই প্রাধান্য পেয়েছে। আর এর একটি বড় কারণ হল আমেরিকা আর ইসরায়েল এই যুদ্ধে প্রায় একাই লড়েছে। আমেরিকা ন্যাটো দেশগুলোকে আহ্বান জানিয়েছিল, কিন্তু ন্যাটো দেশগুলো এই যুদ্ধে অংশ নিতে প্রস্তুত ছিল না। এবং এইবার ন্যাটো সামনে আসেনি। আফগানিস্তান থেকে শুরু করে অনেক যুদ্ধে ন্যাটো ছিল, কিন্তু ইরানের সঙ্গে সংঘর্ষে তারা ছিল না। ন্যাটোর বক্তব্য ছিল তাদের সঙ্গে আগে আলোচনা করা হয়নি, তাদের সঙ্গে বিষয়টি শেয়ার করা হয়নি, যদিও ডোনাল্ড ট্রাম্প তাদের আহ্বান করেছিলেন। যুদ্ধ চলাকালীনও ট্রাম্প বলছিলেন ন্যাটো তাদের সাহায্য করেনি, তারা যা চেয়েছিল তা পায়নি। তাই এখন যুদ্ধ শেষ হওয়ার পর তিনি ন্যাটো ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। ন্যাটো ছাড়লে কি হবে? ন্যাটো ছাড়ার সঙ্গে সঙ্গে আমেরিকা ন্যাটো দেশগুলিতে যে সেনা মোতায়েন করেছে তা ফিরিয়ে নিতে পারে। এই খবরটি যখন ন্যাটোর মহাসচিব মার্ক রুটের কানে পৌঁছায়, তখন তিনি দ্রুত 8 এপ্রিল আমেরিকায় পৌঁছে যান এবং একটি বন্ধ ঘরে দীর্ঘ বৈঠক হয়। এই বৈঠকটি এমনভাবে বর্ণনা করা হয়েছে যেন এটি ছিল রাগ ঝাড়ার একটি সেশন। এই রিপোর্ট অনুযায়ী ট্রাম্প সেখানে খুব রেগে যান এবং তীব্রভাবে প্রতিক্রিয়া জানান। তিনি ন্যাটোকে বলেন তারা সাহায্য করার জন্য প্রস্তুত ছিল না, তারা প্রকৃত সহযোগী নয়, এবং তিনি জোট ছেড়ে দেওয়ার হুমকিও দেন। এই বৈঠকে মূলত ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হয়। ট্রাম্পের প্রধান ক্ষোভ ছিল অনেক ন্যাটো সদস্য দেশ অপারেশন এপিক থিওরিতে সমর্থন দেয়নি। স্পেন ও ফ্রান্স এই সংঘাতে সমর্থন করতে অস্বীকার করে। স্পেন ও ইটালি আমেরিকার বিমানকে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেয়নি। ব্রিটেনও শুরুতে তাদের ইউকে এয়ারবেস ব্যবহারের অনুমতি দেয়নি, যদিও পরে কিছু পরিবর্তন আসে। ট্রাম্প ন্যাটো সহযোগীদের কাছে স্ট্রেইট অফ হরমুজ খুলে দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি করেন, যেটি ইরান বন্ধ করে দিয়েছিল। তিনি সতর্ক করেন যদি এই পথ না খুলে তাহলে ইরানকে পাথরের জুলি ফিরিয়ে দেওয়া হবে। এই বক্তব্য ব্যাপক আলোচনায় আসে, কিন্তু তবুও ন্যাটো এগিয়ে আসেনি। তখন ট্রাম্প রাগের মধ্যে বলেন যখন ন্যাটোর তাদের প্রয়োজন ছিল তখন ন্যাটো পাশে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। এই অবস্থায় ট্রাম্প ভাবছেন প্রথমে প্রতিরক্ষা খরচ কমানো হয়েছিল, এখন ন্যাটো ছেড়ে পুরো সেনা ফিরিয়ে এনে নিজেদের স্বার্থে কাজ করা উচিত। আর এই খবর সামনে আসার সঙ্গে সঙ্গে মার্ক রুটে দ্রুত ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান। ডোনাল্ড ট্রাম্প তাকে ভালোভাবেই নিজের অবস্থান বুঝিয়ে দেন। এখন যদি আমেরিকা সত্যিই ন্যাটো ছেড়ে দেয় তাহলে কি হবে? এর সম্ভাবনা অনেক বেশি, কারণ ইরানের সঙ্গে এই যুদ্ধে আমেরিকার পারফরমেন্স খুব ভালো ছিল না। গ্লোবাল পর্যায়ে আমেরিকা নিজেকে সুপার পাওয়ার হিসেবে তুলে ধরতে চেয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের পাকিস্তানের মতো দেশে গিয়ে বসে ডিল করতে হচ্ছে। এটি কোনোভাবেই সুপার পাওয়ারের আচরণ নয়। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ন্যাটো ছেড়ে দিতে পারেন। যদি আমেরিকা ন্যাটো ছেড়ে দেয় তাহলে ন্যাটো দেশগুলো, যেগুলো মূলত ইউরোপীয় দেশ, তাদের নিজেদের প্রতিরক্ষা নিজেদেরই সামলাতে হবে। এখানেই ভারতের জন্য বড় সুযোগ তৈরি হচ্ছে। ভারতের ডিফেন্স এক্সপোর্ট ইতিমধ্যেই অনেক বেড়েছে। ভারত ৮০টির বেশি দেশে ডিফেন্স কম্পোনেন্ট থেকে শুরু করে অস্ত্র পর্যন্ত সরবরাহ করছে, যার মধ্যে ন্যাটোর অনেক সদস্য দেশও আছে। ভারতের 4টি কোম্পানি সরাসরি বা পরোক্ষভাবে মিসাইল, প্রপেলেন্ট, ইলেকট্রনিক্স, রাডার এবং অন্যান্য প্রতিরক্ষা উপাদান সরবরাহ করছে।
যেমন প্রথম কোম্পানি হল সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া। এটি ভারতের সবচেয়ে বড় প্রপেলেন্ট প্রস্তুতকারক। পিনাকা, আকাশ ও ব্রহ্মোস মিসাইল প্রোগ্রামের জন্য এটি সরবরাহ করে। 2025 আর্থিক বছরে এর ডিফেন্স অর্ডার বুক 15,000 কোটির বেশি হয়েছে। এরপর রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এটি রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, নেটওয়ার্ক সিকিউরিটি এবং আনম্যান্ড সিস্টেম তৈরি করে। ন্যাটো দেশগুলোকে, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোকে ইলেকট্রনিক কম্পোনেন্ট ও সাবসিস্টেম সরবরাহ করে। এরপর হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, যা এরোস্পেস, হেলিকপ্টার এবং ফাইটার জেট তৈরি করে এবং ন্যাটো দেশগুলোকে বিভিন্ন পার্টস ও রক্ষণাবেক্ষণ সাপোর্ট দেয়। আর রয়েছে ভারত ডাইনামিক্স লিমিটেড, যা ভারতের প্রধান মিসাইল নির্মাতা। ন্যাটো দেশগুলোর বাড়তে থাকা চাহিদার কারণে এটি মিসাইল সিস্টেম ও কম্পোনেন্ট সরবরাহ করছে। ভারত সরকার লক্ষ্য নিয়েছে ডিফেন্স এক্সপোর্ট বছরে $500 কোটি পৌঁছানো। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ন্যাটো দেশগুলোর মধ্যে গোলাবারুদ, মিসাইল এবং ইলেকট্রনিক্সের বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। ফলে অনেক ইউরোপীয় দেশ এখন ভারতের দিকে ঝুঁকছে। এবং যদি আমেরিকা বেরিয়ে যায়, তাহলে ন্যাটোর ভারতের প্রয়োজন আরও অনেক বেশি হয়ে যাবে। শেষ পর্যন্ত ট্রাম্প কী সিদ্ধান্ত নেন? তিনি কি সত্যিই ন্যাটো ছেড়ে বেরিয়ে যাবেন, নাকি এটাকেই ব্যবহার করে নতুন কোনো কৌশল শুরু করবেন? এই যুদ্ধ কি থেমে যাবে, নাকি আবার শুরু হবে? সব কিছুই এখন অনিশ্চিত। আপনার কি মনে হয় এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। অন্যদিকে আর একটা খবর নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে। সম্প্রতি মিডিয়ায় যে রিপোর্ট বেরিয়েছে তাতে বলা হচ্ছে তুরস্কর একটি যাত্রীবাহী বিমানে বিপুল পরিমাণ বিস্ফোরক পাওয়া গেছে। এই বিমানটি ছিল টার্কিশ এয়ারলাইন্সের এবং এর ফ্লাইট নাম্বার ছিল TK-75। খবর অনুযায়ী এই বিমানটি গুজরাটে অবতরণ করে। সাধারণত যাত্রীবাহী বিমানে এই ধরনের বিপজ্জনক জিনিস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এতে যাত্রীদের জীবনের বড় ঝুঁকি থাকে। কিন্তু তবুও এই বিমানে এমন কিছু পাওয়া গেছে যা পুরো ঘটনাটাকে আরও রহস্যজনক করে তুলেছে। এই ঘটনায় বড় ভূমিকা নিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা DGCA। তারা যখন এই বিমানের রুটিন চেকিং করে, তখনই সন্দেহজনক কিছু জিনিস চোখে পড়ে। এরপর বিস্তারিত তল্লাশি চালানো হলে জানা যায় বিমানের ভেতরে বিস্ফোরক ওয়ারহেড রাখা ছিল। এই ধরনের জিনিস কোনোভাবেই একটি যাত্রীবাহী বিমানে থাকার কথা নয়। সিভিল এভিয়েশন নিয়ম অনুযায়ী এই ধরনের অস্ত্র বা বিস্ফোরক শুধুমাত্র সামরিক কার্গো বিমানে বিশেষ অনুমতি নিয়ে বহন করা যায়। তদন্তে আরও একটি বড় তথ্য সামনে আসে। বলা হচ্ছে এই বিস্ফোরকগুলো সম্ভবত আফগানিস্তান হয়ে পাকিস্তানে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু মাঝপথে সমস্যার কারণে সেই পরিকল্পনা সফল হয়নি। জানা গেছে আফগানিস্তানের বর্তমান প্রশাসন এই বিমানের অবতরণের অনুমতি দেয়নি। ফলে বিমানটি বাধ্য হয়ে ভারতে আসে। আর সেই সময়ই ভারতীয় সংস্থাগুলো সতর্ক হয়ে ওঠে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। আরও চাঞ্চল্যকর বিষয় হল এই বিস্ফোরকগুলো কোথায় ব্যবহার করা হতে পারত তা নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন এগুলো হয়তো সন্ত্রাসবাদীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আবার কেউ কেউ মনে করছেন এই অস্ত্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে চলা সংঘাতে ব্যবহার করার পরিকল্পনাও থাকতে পারে, কারণ বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা খুব বেশি, বিশেষ করে ইরান ইসরায়েল পরিস্থিতি নিয়ে। এখানে একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে এসেছে, সেটা হলো নিয়ম ভাঙা হয়েছে। DGCA-র নিয়ম অনুযায়ী কোনো বিদেশি বিমান যদি ভারতের আকাশসীমা দিয়ে এমন বিপজ্জনক জিনিস নিয়ে যেতে চায়, তাহলে তার জন্য আগে থেকে বিশেষ অনুমতি নিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে এমন কোনো অনুমতি নেওয়া হয়নি। শুধু তাই নয়, এই বিস্ফোরক বহনের উদ্দেশ্য নিয়েও কোনো পরিষ্কার তথ্য দেওয়া যায়নি। তদন্তে আরও কিছু অস্বাভাবিক বিষয় ধরা পড়েছে, যেমন বিমানের গ্রাউন্ড অপারেশনে যারা কাজ করছিল তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এমনকি বিমান অবতরণের সময় কোনো অনুমোদিত মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারও উপস্থিত ছিলেন না। এই ধরনের ঘটনা সাধারণত আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে খুবই বিরল এবং গুরুতর অপরাধ হিসাবে ধরা হয়। এই সমস্ত তথ্য সামনে আসার পর ভারত সরকার আর কোনো ঝুঁকি নেয়নি। পুরো বিমানটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই বিমানটি ভারতের হেফাজতেই রাখা হয়েছে এবং যতক্ষণ না পুরো তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ এটি ছাড়া হবে না। এই ঘটনায় ভারতের অবস্থান খুবই কড়া, কারণ এটি শুধু একটি নিয়ম ভাঙার বিষয় নয়, বরং দেশের নিরাপত্তার সঙ্গেও জড়িত। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তুরস্কের আসল উদ্দেশ্য কী ছিল? তারা কি সত্যি এই বিস্ফোরকগুলো পাকিস্তানে পাঠাতে চেয়েছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা ছিল? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়।
তবে এটুকু বোঝা যাচ্ছে এই ঘটনা আন্তর্জাতিক স্তরে বড় প্রভাব ফেলতে পারে। আগামী দিনে যখন তুরস্ক এই বিমানটি ফেরত চাইবে তখন ভারত কি সিদ্ধান্ত নেবে সেটাও দেখার বিষয়। ভারত কি সহজে বিমানটি ছেড়ে দেবে নাকি এই ঘটনার ভিত্তিতে কঠোর কোনো পদক্ষেপ নেবে সেটা এখন সময়ই বলবে। তবে এই ঘটনার পর আন্তর্জাতিক বিমান নিরাপত্তা এবং বিভিন্ন দেশের মধ্যে বিশ্বাসের বিষয়টি আবার নতুন করে আলোচনায় এসেছে।